মধ্যপ্রাচ্যে আবারও বাজছে যুদ্ধের দামামা। একদিকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা, অন্যদিকে নিজেদের অস্তিত্ব রক্ষায় মরিয়া ইরান। উত্তেজনার পালদ এতটাই চড়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক মিসাইল চুক্তির জন্য সর্বোচ্চ 10 দিন সময় বেঁধে দিয়েছেন। শুধু মৌখিক হুঁশিয়ারিতেই থেমে নেই ওয়াশিংটন। সামরিক বিশ্লেষকদের মতে 2003 সালের ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের স্মরণকালের সবচেয়ে বড় আকাশ শক্তির সমাবেশ ঘটাচ্ছে পেন্টাগন। আকাশ, সমুদ্র, সব দিক থেকেই যেন ইরানকে ঘিরে ফেলার এক নিখুঁত ছক কষা হচ্ছে। কিন্তু আমেরিকা কি সত্যি ইরানে হামলা চালাবে, নাকি এটি কেবলই এক স্নায়ুযুদ্ধ? আর যদি যুদ্ধ লেগেই যায়, তবে কতটা প্রস্তুত ইরান? এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আলোচনা সমালোচনা আজকের পর্বে। ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং সামরিক ফ্লাইং ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, মাত্র কয়েক দিনের ব্যবধানে আমেরিকা মধ্যপ্রাচ্যে 120টিরও বেশি সামরিক বিমান মোতায়েন করেছে। কি নেই এই বহরে? E3 সেন্ট্রি এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম AWACS এর মতো অত্যাধুনিক নজরদারি বিমান থেকে শুরু করে পঞ্চম প্রজন্মের F-35 স্টিলথ স্ট্রাইক ফাইটার এবং F-22 এয়ার সুপিরিয়রিটি জেট মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি রয়েছে বহুল পরীক্ষিত FA এবং F-6 যুদ্ধবিমান। সামরিক দৃষ্টিকোণ থেকে এই ধরনের লজিস্টিক সাপোর্ট কোনো রুটিন টহল বা সাধারণ রোটেশন নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী অপারেশনাল পরিকল্পনারই স্পষ্ট ইঙ্গিত। মার্কিন এই আকাশশক্তির বিশাল বহর দেখে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন মাথায় আসে: কি করতে চাইছে পেন্টাগন? এর উত্তর খুঁজতে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। 2025 সালের জুন মাস। সে সময় ইরান এবং ইসরায়েলের মধ্যে 12 দিনব্যাপী এক রক্তক্ষয়ী সংঘাত চলছিল। ঠিক সেই ডামাডুলের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অপারেশন মিডনাইট হ্যামার নামে একটি অভিযান চালানো হয়, যেখানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত আনা হয়েছিল। সেই সামরিক অপারেশনে মার্কিন B-2 স্টেল বোমারু বিমানগুলোকে এসকর্ট বা নিরাপত্তা দিয়ে নিয়ে গিয়েছিল এই F-22 এবং F-35 যুদ্ধবিমানগুলো। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর জ্যেষ্ঠ উপদেষ্টা এবং অবসরপ্রাপ্ত মেরিন কোর কর্নেল মার্কেনসিয়ান এ বিষয়ে একটি বড় সতর্কতা দিয়েছেন। তিনি বলেন, B-2 বোমারু বিমানের যে কোনো গতিবিধির ওপর নজর রাখুন। সেটি মিডনাইট হ্যামারের আরেকটি সম্ভাব্য পুনরাবৃত্তির ইঙ্গিত হতে পারে। আর B-2 বোমারু বিমানের সাথে চলে আসে ডিয়াগো গার্সিয়া সামরিক ঘাঁটি। যে কোনো বড় ধরনের বিমান হামলার জন্য আমেরিকার একটি নির্ভরযোগ্য লঞ্চ প্যাড বা ঘাঁটির প্রয়োজন হয়, আর ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত ডেগো গার্সিয়া সামরিক ঘাঁটি ঐতিহাসিকভাবে এই অঞ্চলে বড় ধরনের মার্কিন বিমান অভিযানের লঞ্চ পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি যুক্তরাজ্য আমেরিকার একটি যৌথ সামরিক ঘাঁটি। মার্কিন B-2 স্টেলথ বোমারু বিমানের মতো দূরপাল্লার কৌশলগত বিমান রাখার জন্য এই ঘাঁটি আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। ডিয়াগো গার্সিয়া মূলত ব্রিটিশ সার্বভৌম ভূখণ্ড, যা ওয়াশিংটনের কাছে লিজ দেওয়া হয়েছে। এর মানে হলো এখান থেকে কোনো আক্রমণাত্মক অভিযান চালাতে হলে লন্ডনের পূর্বানুমতির প্রয়োজন। যুক্তরাজ্যের গণমাধ্যমের খবর অনুযায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার প্রেসিডেন্ট ট্রাম্পকে ইঙ্গিত দিয়েছেন যে ইরানের ওপর হামলার জন্য আমেরিকার ডেগো গার্সিয়া বা যুক্তরাজ্যের RF এয়ারফোর্ট, যেখানে ইউরোপের মার্কিন হেভি বোম্বার ফ্লিট অবস্থান করছে, কোনোটি ব্যবহার করতে পারবে না, কারণ এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে। এই প্রত্যাখ্যানের জেরে ক্ষুব্ধ ট্রাম্প পাল্টা ব্যবস্থাও নিয়েছেন। গত বছর চাগোস দ্বীপপুঞ্জকে মরিশাসের কাছে হস্তান্তর করার যে সিদ্ধান্ত যুক্তরাজ্য ঘোষণা করেছিল, আমেরিকা সেখান থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট কেয়ার স্টারমারকে উদ্দেশ্য করে বলেন, দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব হস্তান্তরের এই চুক্তিতে তিনি একটি বড় ভুল করছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, ডিয়াগো গার্সিয়া হাতছাড়া করবেন না। তিনি আরও বলেন, ইরান থেকে সম্ভাব্য যে কোনো আক্রমণ মোকাবেলায় ভবিষ্যতের যে কোনো সামরিক অপারেশনে এই ঘাঁটিটি কাজে লাগতে পারে। অবশ্য আকাশপথের পাশাপাশি সাগরপথেও আটঘাট বেঁধে নামছে আমেরিকা। বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী USS জেরাল্ডার ফোর্ডকে ক্যারিবিয়ান সাগর থেকে তড়িঘড়ি করে মধ্যপ্রাচ্যের দিকে পুনরায় মোতায়েন করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই বিশালাকার রণতরী এবং এর সাথে থাকা স্ট্রাইক গ্রুপটি মধ্যপ্রাচ্যে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। রণতরীটি আরব সাগরে অবস্থানরত USS আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সাথে যোগ দেবে বলে জানা গেছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপটি ওমান উপকূলের কাছাকাছি আরব সাগরে টহল দিচ্ছে। এর মানে হচ্ছে মার্কিন নৌবাহিনী ইরানের উপর আঘাত হানার মতো দূরত্বে অবস্থান করছে। এর পাশাপাশি এই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর বেশ কয়েকটি বহুমুখী গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে, যেগুলোতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা এবং ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপশন বা বাধা দেওয়ার সিস্টেম রয়েছে। অ্যান্টি সাবমেরিন এবং নৌবহর প্রতিরক্ষার পাশাপাশি এই জাহাজগুলো টোমাহক ক্রুজ মিসাইল বহন ও নিক্ষেপ করতে সক্ষম, যা ইরানের একেবারে ভেতরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারবে। মার্কিন রণতরী USS জেরাল্ডার ফোর্ডের প্রসঙ্গ উঠলেই আরেকটি ঘটনার কথা মনে পড়ে যায়। এই একই রণতরী কিছুদিন আগেই ভেনেজুয়েলার মার্কিন সামরিক অভিযানে সহায়তা করেছিল, যার মধ্যে ছিল অপারেশন সাউদার্ন স্পিয়ারের মতো গুরুত্বপূর্ণ অপারেশনও। 2025 সালের সেপ্টেম্বরে ভেনেজুয়েলার কাছাকাছি ক্যারিবিয়ান সাগরে মার্কিন সামরিক বাহিনীর সমাবেশ শুরু হয়।
আমেরিকা প্রমাণ ছাড়াই দাবি করেছিল যে ভেনেজুয়েলার নৌকাগুলো মাদক বহন করছে এবং এই অভিযোগে তারা একাধিক হামলাও চালায়। এই উত্তেজনার চূড়ান্ত পরিণতি দেখা যায় ৩রা জানুয়ারি। মার্কিন বাহিনী কারাকাসে এক নাটকীয় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিয়ে যায়। বর্তমানে নিউ ইয়র্কে অস্ত্র মাদক চালাচালানের অভিযোগে তার বিচার চলছে। অনেকেই প্রশ্ন তুলছেন, আরব সাগরের এই সামরিক সমাবেশ কি ভেনেজুয়েলার সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে? কমেন্ট করে জানান এবং বিস্তারিত জানতে সাথে থাকুন। পরের পর্বে বিস্তারিত আসতেছে।